একদিকে বিরাট মঞ্চ, তাবর তাবর নেতা, কিন্তু চেয়ার ফাঁকা। অন্যদিকে শত বাধা, রাতভর নাশকতা, তবু জনতা উপচে পড়ছে। 21শে জুলাই 2026 এর কলকাতা যে ছবি দেখালো, সেটা বাংলার রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। আজকের পর্বে আমরা সেই সম্পূর্ণ চিত্রটাই উন্মোচন করব, যেটা মূলধারার অনেক মিডিয়া আপনাকে দেখায়নি। ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ধর্মতলাতেই এই মেগা ইভেন্ট পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 2026 সালের নির্বাচনে দলের বড়সড় ভরাডুবির পর ঘাসফুল শিবিরে যে ফাটল ধরেছে, তার জেরে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল কংগ্রেস এখন আর একটি দল নেই, দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, অন্যদিকে রতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। আর এই দুই শিবিরের মধ্যে 21শে জুলাইয়ের উত্তরাধিকার নিয়ে যে লড়াই হলো, সেটা এবারের সবচেয়ে বড় রাজনৈতিক গল্প। এবার প্রশ্ন হলো, রতব্রত শিবির কতটা শক্তিশালী ছিল কাগজে কলমে? বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছিল যে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে প্রায় 65 জন বিধায়ক তাদের পক্ষে আছেন। শুধু বিধায়ক নয়, রতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল সমান্তরাল রাজ্য ও জেলা কমিটি ঘোষণা করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগত বীরভূমের শক্তিমান নেতা অনুব্রত মণ্ডলকেও তাদের শিবিরে টেনে এনেছিল। এর আগে বিদ্রোহী শিবির একটি বিশেষ অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়ে প্রবীণ বিধায়ক অরূপ রায়কে সেই পদে নির্বাচিত করেছিলেন। সমান্তরাল ওয়ার্কিং কমিটি গঠন করেছিল এবং নির্বাচন কমিশনের কাছে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি চেয়ে আবেদন করেছিল। অর্থাৎ রতব্রতরা চেয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ দখল করে প্রমাণ করতে তারাই আসল তৃণমূল, মমতা শেষ। কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ অন্য গল্প বলল। এখানেই এই পুরো ঘটনার সবচেয়ে বড় টুইস্ট। 21শে জুলাই শহীদ দিবসে জনসমাগম নিয়ে প্রতিযোগিতায় 3টি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আয়োজকদের জন্য চমকপ্রদ ফলাফল বেরিয়ে এসেছিল। রতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার গোষ্ঠীর শহীদ দিবস পালন হয়েছিল কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, শিউলি সাহা, অরূপ চক্রবর্তী, অনুব্রত মণ্ডল, বিপ্লব মিত্র, জাবেদ খান, দেবাশিস কুমার, মদন মিত্র, কৃষ্ণা চক্রবর্তী ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ বিদ্রোহী তৃণমূল নেতারা। অর্থাৎ মঞ্চ আলো করা ছিল তাবর তাবর নেতাদের উপস্থিতিতে। কিন্তু মঞ্চের সামনের চিত্র, মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে বিস্তৃত এলাকা জুড়ে সাজানো অসংখ্য চেয়ার ফাঁকা পড়েছিল, আর সেগুলোর সামনে বিদ্রোহী নেতারা বক্তৃতা দিচ্ছিলেন। ভাবুন একবার, যে নেতাদের একসময় একটা ফোন করলে হাজার হাজার কর্মী রাস্তায় নেমে যেত, তাদের ডাকেও সভা মঞ্চ ভরল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে সমর্থকদের ঢল ভেন্যুর সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। অন্যদিকে রতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর সমান্তরাল শহীদ দিবসে জনসমাগম ছিল অত্যন্ত কম। এখন প্রশ্ন হলো, কেন এমন হলো? 65 জন বিধায়ক থাকা সত্ত্বেও, ববি হাকিম, মদন মিত্র, জাবেদ খানদের মতো মাসিতার নেতারা থাকা সত্ত্বেও চেয়ার ভরল না কেন? এখানে কয়েকটা বিষয় গভীরভাবে দেখতে হবে। প্রথমত, রতব্রত শিবিরের নেতাদের সংগঠন আছে, কিন্তু জনভিত্তিক কতটুকু, সেটা এই সভায় প্রমাণ করে দিল। রতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী গোষ্ঠী পূর্বতন তৃণমূলের প্রায় সম্পূর্ণ শীর্ষ নেতৃত্বকে তাদের মঞ্চে দেখালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় গণসমাবেশের সমকক্ষ হতে পারেনি। দ্বিতীয়ত, তৃণমূলের নির্বাচনী পরাজয় এবং একাধিক শীর্ষ নেতার বিদ্রোহী শিবিরে চলে যাওয়ার পরেও মঙ্গলবারের জনসমাগম মমতাকে আশ্বস্ত করেছে যে দলের তৃণমূল পর্যায়ের সমর্থন মূলত অক্ষত আছে। তৃতীয়ত, একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। 65 জন বিধায়কের দাবি করা হলেও সভায় উপস্থিত বিধায়কের সংখ্যা ছিল তার অর্ধেকেরও কম। প্রায় 30 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন বলে খবর, যা রতব্রত শিবিরের অভ্যন্তরীণ ফাটলের ইঙ্গিত দেয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের গল্প ছিল সম্পূর্ণ বিপরীত। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশ জনসমাগম কলকাতা হাইকোর্টের নির্ধারিত সীমাকে ছাড়িয়ে গিয়েছিল। হাইকোর্ট উপস্থিতি 2,500 থেকে 3,000 সীমাবদ্ধ রেখে ঐতিহ্যবাহী এসপ্ল্যানেড ভেন্যু থেকে সরিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম এলাকায় নিয়ে গেলেও হাজার হাজার সমর্থক সেখানে ভিড় করেছিলেন। তবে এই সাফল্যের আগে রাতভর চলেছিল নাশকতার অভিযোগ।
মমতা অভিযোগ করেছিলেন যে বিজেপি সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা করেছে। রাত 10টায় মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেমের তার কাটা হয়েছে। 600 বাইকারের একটি দল এসেছিল এবং রাত 11টায় ফিরে এসে আবার সাউন্ডের তার কেটে দেওয়া হয়েছে। মমতার পক্ষ থেকে অভিযোগ করেছিল যে 21শে জুলাইয়ের আগের রাতে তাদের অনুষ্ঠানে নাশকতা চালানো হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে মমতা এবং অভিষেক রাত প্রায় 10টা 5 নাগাদ ঘটনাস্থলে এসে সারা রাত সেখানে ছিলেন। তৃণমূল সুপ্রিমো সকাল প্রায় 7:30টা পর্যন্ত সেখানে ছিলেন। এটা ভেবে দেখুন, একজন রাজনৈতিক নেত্রী যিনি ক্ষমতা হারিয়েছেন, দল ভেঙে গেছে, নেতারা চলে গেছে, তিনি সারা রাত মাঠে থেকে নিজের সভা রক্ষা করেছেন। আর সকালে যখন সেই সভায় জনতা উপচে পড়ল, তখন বোঝা গেল নেতারা গেলেও মানুষের মন থেকে মমতা যাননি। 21শে জুলাই 2026-এর সমাবেশ এটাই নির্দেশ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসমর্থন নিয়ে বিরোধী নেত্রী। তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের পরেও তার জনভিত্তি যে ক্ষয়ে যায়নি। প্ল্যানেটোরিয়াম সমাবেশে উপচে পড়া জনতা যা সংলগ্ন ময়দান পর্যন্ত ছাড়িয়ে পড়েছিল, সেটাই তার প্রমাণ। এবার কলকাতা ছেড়ে একবার দিল্লির দিকে তাকানো যাক, কারণ 21শে জুলাইয়ের ঠিক একদিন আগে দিল্লিতে যা ঘটেছে সেটা পুরো দেশকে নাড়া দিয়েছে। 20 জুলাই দিল্লি পুলিশ ম্যান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে যন্তর মন্তরের দিকে যাওয়া শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছিল। নিট ইউজি পেপার লিক ইস্যুতে সংসদের দিকে ছাত্রদের পদযাত্রার সময়ই লাঠিচার্জ হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, দিল্লি পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, মহিলাদের উপর আক্রমণ করেছে এবং হাজার হাজার ছাত্রকে গণ আটক করেছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছে সারা দেশে। 22 জুলাই 2026 তারিখে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ছাত্র ও আইন পেশার সদস্যদের উপর নির্মম লাঠিচার্জের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এসসিবিএ সভাপতি ডক্টর বিকাশ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বিচার বিভাগীয় তদন্ত ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে বলে এসেছে যে পুলিশি বল অবশ্যই ন্যূনতম, প্রতিরোধমূলক এবং কখনোই শাস্তিমূলক হওয়া উচিত নয়। এসসিবিএ সভাপতি জানিয়েছেন যে ভিডিও ফুটেজ থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রশাসনিক বিধি ও দিল্লি পুলিশ ম্যানুয়াল লঙ্ঘন করা হয়েছে, কারণ আইনত লাঠিচার্জ কোমরের নিচে হতে হবে এবং জনশৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নেমপ্লেট দৃশ্যমান রাখতে হবে। পুলিশি কার্যক্রম বিরোধী রাজনৈতিক নেতা শশী থারুর, রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক জনব্যক্তিত্ব ও বিরোধী নেতার তীব্র সমালোচনার মুখে পড়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ঘটনাকে সরাসরি কেন্দ্রীয় সরকারের গণতন্ত্র বিরোধী চরিত্রের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। সমাবেশের সাড়া দেখে উদ্দীপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় বার্ষিক শহীদ দিবসের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে টানা আন্দোলন শুরু করবেন। কর্মীদের প্রতিটি জেলায় আন্দোলন নিয়ে যেতে আহ্বান জানালেন এবং সমস্ত বিজেপি বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। কোথায় ভুল হলো, কেন জনতা এলো না, আর দিল্লিতে ছাত্রদের উপর যে নিষ্ঠুরতা হয়েছে সেটা কি একটা নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তৃণমূলের আন্দোলন সবে শুরু হয়েছে এবং তিনি শপথ নিয়েছেন যে ভয়ভীতি ও অবিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি রাস্তায় থাকবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, রত্রব্রত শিবির কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে দাঁড়াবেন? আপনার মতামত জানান কমেন্টে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে এরকম গভীর বিশ্লেষণ আপনি সবার আগে পান। আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।